বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, পরিবহন ধর্মঘট চলছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ডিজেলের এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি প্রতিবাদে এবং এই পরিবহন ধর্মঘটের ভোগান্তির ছাড়াও যেটি বড় এই মূল্য বৃদ্ধির আগেই ঘটেছে সেটি হচ্ছে যে নিত্য প্রয়োজনের মধ্যে দ্রব্যের মূল্য বৃদ্ধি বাংলাদেশে খুব দ্রুত গতিতে বাড়ছিল গত কিছুদিন ধরে এবং এই কেরোসিন এবং ডিজেলের মূল্যবৃদ্ধি সেটিকে আরও বাড়িয়ে তুলবে। কোভিড পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে রাজনীতির হাওয়া খানিকটা গরম হতে শুরু করেছে, আমরা কম বেশি জানি। আগামী নির্বাচনকে সামনে রেখে এবং সেই নির্বাচন এখন থেকে 2 বছর পরে, কিন্তু নির্বাচন নিয়েও বিতর্ক চলছে। কার অধীনে নির্বাচন হবে, কেমন নির্বাচন আমরা চাই, নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে, সেই সব নিয়েও রাজনীতিতে বিতর্ক আছে। এরই মধ্যে বাংলাদেশের ঘটনার প্রভাব পর্যবেক্ষণ করলে আমরা দেখি যে মাঝে মাঝে হঠাৎ করে নতুন নতুন ইস্যু সামনে আসে এবং হঠাৎ করে সেটি মিলিয়ে যায়। সাম্প্রতিককালে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সেরকম ঘটনা হয়েছে। সারা দেশে না হলেও দেশের বেশ কিছু প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ হয়েছে, মন্দিরে আক্রমণ হয়েছে। অর্থাৎ এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ আমরা তৈরি করেছিলাম সেই উদাহরণে খানিকটা কালিমা লেপন করা হয়েছে। হতাহতের ঘটনা ঘটেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন মারা গেছেন এই সব ঘটনায়, মুসলিম সম্প্রদায়ের মানুষও মারা গেছেন। ঘটনা নিয়ে অনেক রকমের কথা হয়েছে। দেশের বাইরে নানা জায়গায় নানা রকমের প্রতিবাদ হয়েছে এবং সেই প্রতিবাদ খানিকটা বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। আমরা আমাদের প্রতিবেশী দেশে এটি নিয়ে যথেষ্ট পরিমাণে ক্ষোভ বিক্ষোভ দেখেছি। প্রতিবেশী দেশের গণমাধ্যমকে অনেক বেশি সরব দেখেছি। অনেকে বলেছেন যে এটি সেখানে একটা রাজনীতির, অর্থাৎ যে পশ্চিমবঙ্গের কয়েকটি নির্বাচন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে তারা মাঠটাকে গরম করবার চেষ্টা করেছে এবং বাংলাদেশের ঘটনার পেছনে তাদের সংযোগ থাকলেও থাকতে পারে। বাংলাদেশে অবশ্য বিএনপি এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে, আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করেছে, কেউ কেউ প্রতিবেশী দেশকেও দেশের দিকে ইঙ্গিত করেছেন। কিন্তু বিজেপির ফলাফল দেখা গেছে যে আসলে খুব ভালো হয়নি, বরং যে আসনগুলো তাদের হাতে ছিল সেগুলো তারা হারিয়েছেন এবং 4টি আসনের নির্বাচনের মধ্যে 3টেতেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ এই যে একটা প্রশ্নের মুখে বা অনেকের চোখে বাংলাদেশকে যে সন্দেহের সম্মুখে ফেলে দেওয়া হলো, সেখান থেকে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে সেটিও একটি প্রশ্ন অনেকের মধ্যে আছে এবং এর সঙ্গে আগামী নির্বাচনের কোনো সংযোগ আছে কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের দুইজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আব্দুল মান্নান, আমরা তো সবসময় রাজনীতি নিয়ে ক্ষমতায় থাকা ক্ষমতায় যাওয়ার ইস্যু নিয়ে আলোচনা করি, একটু জনগণের ইস্যু নিয়ে আজকের আলোচনাটা শুরু করি, যেটি নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো খুব একটা কথাবার্তা বলেন না। সরকারি দলের তো বলতেই অনেকটা বারণ, বিরোধী দল তো জানি না তারা কেন বলে না, বলতে পারে না। অনেকদিন ধরেই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের জীবনে এক ধরনের অতিষ্ঠ করে ফেলেছে অনেকেই মনে করেন এবং সেই সংখ্যা আরও বাড়িয়ে তুলল ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি। এতে করে ইতিমধ্যেই পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে অন্যান্য খাতের উপরও তার একটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে। সো আমরা জানি যে এই তেল ডিজেলের মূল্য বাংলাদেশে যেখানে চরম অস্বস্তি, প্রতিবেশী ভারতে সেখানে চরম স্বস্তি রয়েছে, মানে তারা কমিয়েছে, আমরা বাড়িয়েছি। সো একটু এবং অনেকেই প্রশ্ন করছেন যে গত 7 বছরে প্রায় 40,000 কোটি টাকা বাংলাদেশ এই খাত থেকে আয় করেছে, লাভ করেছে। সেখানে এই মুহূর্তে এই সামান্য ঝুঁকিটা কেন বাংলাদেশ নিতে নিল না সেটি অনেকের মধ্যে প্রশ্ন। আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি মেহেরপুর মুজিবনগরবাসীর পক্ষ থেকে ইব্রাহিম ভাই এবং আপনাকে এবং যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আপনি যে ভূমিকা দিলেন সেই ভূমিকা তর্কচ্ছলেও আপনাকে মেলাইন করা যাচ্ছে না, কারণ জিনিসপত্রের দাম, কাঁচামরিচের দাম, আলুর দাম কখনো এরকম হয়নি, যদি একটু কমেছে। এই যে বাড়ছে, এটার তো শুধু আওয়ামী লীগের কষ্ট হচ্ছে না, মানে বিএনপির কষ্ট হচ্ছে না বা কল্যাণ পার্টির কষ্ট হচ্ছে না, এটা আমাদের মতো পার্টি ছাড়া মানুষের কষ্ট হচ্ছে না।
এটা বোধহয় এইভাবে হলে হয়নি। যেমন কেরোসিন, ডিজেল ইত্যাদি 15 টাকা বাড়ানো হয়েছে। এই শুনলে 15, জি জি, শুনলেই লজ্জা লাগে আমার। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে মানে কোনো সুহৃদ, কোনো মিত্র যখন জিজ্ঞাসা করে, তখন আমি বলি যে এটার উত্তর দেবার মতো উত্তর আমার কাছে নেই। কারণ প্রত্যেকটা জিনিসের একটা সামঞ্জস্যতা থাকতে হয়। আপনি আমাকে কতটা টানতে পারেন, আমাকে কতটা নিতে পারেন, তারও একটা লিমিটেশন থাকে। তো সেই জন্য এখানে গভর্নমেন্টের লোকেরা এবং আমরা যারা রাজনৈতিক কর্মী, আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমার অন্য লোকের মতো আমারও মনে হয় যে আমলা নির্ভর হওয়াতেই এই সমস্তগুলো বিশেষভাবে বেড়ে যাচ্ছে। কারণ মেহেরপুরে যে সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যান সার্কিট হাউসে বসেন, কখনো যান সার্কিট হাউসে বসেন, ফুল নেন এবং ফল নিয়ে ঢাকায় ফিরে আসেন। ফুল তো আনতে আনতে বাসি হয়ে যাবে। এটা আপনার খুব শোভন আমার মনে হচ্ছে না। উনি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা হয়তো টেস্ট কেস হিসাবে এটাকে দিয়েছিলেন। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে হাফ প্যান্ট পরে অফিসারদেরকেও মাঠে নামতে হবে, কৃষিকাজ করতে হবে, যে সবুজ বিপ্লবের যখন ডাক দিলেন তখন হাফ প্যান্ট পরার কথাটা উনি বলেছিলেন। এবং এগুলো ওনার যে ক্ষতি, ওনার জীবন যে শেষ করে দিল, এগুলো তার মধ্যে অন্যতম। কিন্তু উনি সেটাকে পরোয়া করেননি এবং উনি এই দেশের মানুষকে, এই দেশের মানুষ তো বলবো না, তার মানুষকে তিনি সেভাবে রাখার চেষ্টা করেছেন ভীষণভাবে। আমরা শেখ হাসিনার খুব খ্যাতি হয়েছে বিশ্ব সভায় বা বিশ্ব দরবারে রাজনীতিক হিসাবে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর একটা সুখ্যাতি হয়েছে যে তিনি করোনা থেকে আরম্ভ করে নানান কিছুকে তিনি যথারীতি হ্যান্ডেল করতে পারছেন এবং কন্টিনিউয়াসলি তিনি এতদিন ক্ষমতায় আছেন। তো এগুলো সবই ঠিক আছে, এটা আমার ভালো লাগে, কারণ আমি একজন কর্মী, সেটা আমার ভালো লাগে। কিন্তু মানুষকে একটু স্বস্তি দিয়ে যদি এটাকে করা যায়। সো আমি প্রফেসর মান্নান, আমি শিওর যে কথা বললেন সৎভাবে, আপনার দলের লোকজন কথা বললে হয়তো আপনার লাইনেই কথা বলবেন সৎভাবে, এবং আমি শিওর অনেকেই কথা বলবেন। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো এটা পুরনো রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং যারা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি সময় ক্ষমতায় ছিল এবং যারা সবচাইতে বেশি সময় টানা ক্ষমতায় থাকার রেকর্ড ধারণ করেছে, তাদের কেন আমলা নির্ভর হতে হচ্ছে? মানে তারা কেন রাজনীতিবিদদের ছাপিয়ে তাদের শাসনামলে আমলারা সামনে চলে এসেছেন এত বেশি? আমলা ছাড়া দেশ চলবে না, আমলা ছাড়া দেশ চলবে না, কিন্তু তারাই এখন রাজনীতি, প্রশাসন সবকিছুই তারা নিয়ন্ত্রণ করছেন। এটা আমার একটা ব্যক্তিগত মত। সেই মতটা হচ্ছে যে উপর লেভেল থেকে মনে করা হয় যে আমরা মূর্খ, আমরা লেখাপড়া জানি না। যারা আওয়ামী লীগ করে, যেমন এক সময় কথা ছিল যে ছাত্র ইউনিয়নের ছেলেরা ছাত্র লীগের ছেলেদের চেয়ে বেশি মেরিটোরিয়াস, তারা বেশি জানে, তারা বেশি করে এবং আমাদেরকে ঠাট্টাও করতো। তো এখানেও সেরকম একটা ভাব হয়ে গেছে যে ওরা জানেন, আমরা জানি না। কিন্তু ইব্রাহিম সাহেবের মতো লোক স্বাধীনতা যুদ্ধে তার সংগ্রামের জন্য তিনি সম্মানিত হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছেন। এখন ওনাকে যদি আমি আন্ডার এস্টিমেট করি, ওনাকে যদি আমি মেহেরপুরের দায়িত্ব দিয়ে দিই যে আপনি মেহেরপুরটাকে ঠিক করেন, তো উনি তো ওনার যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন দিয়ে তো উনি মেহেরপুরকে ঠিক করবার চেষ্টা করবেন। কিন্তু আমাদের মধ্যে হচ্ছে কি যে ইব্রাহিম সাহেব ঠিক আছে, কিন্তু একটা জয়েন্ট সেক্রেটারি হলে তার গাড়ি থাকে, তার বাড়ি থাকে, তার পয়সা হয়, তার নানান রকম। এখন একজন ডিসি একজন জয়েন্ট সেক্রেটারিকে দেখলে যতবার স্যার বলে, যতবার করে। এখন ইব্রাহিম ভাই গেলে ততবার স্যার বলবেন না, যদি ওনাকে ওই র্যাঙ্কটা না দেওয়া হয়, এই র্যাঙ্কে যদি উনি যান।
এই সমস্ত কারণেই একটা টেস্ট কেস হিসাবে বোধহয় উনি করেছেন, কিন্তু এটা বোধহয় কার্যকরী হলো না। এটা ঠিক লাইনে উঠাতে পারলেন না বলে আমার মনে হচ্ছে। কারণ আপনি যে কথা বলেছেন যে আমার দলকে নিয়ে আমার কথা বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু সত্য তো কিছু আমাকে বলতে হবে, নাহলে পারে আমি তো বঙ্গবন্ধুর কর্মী হিসাবে আমি তো সেই কথাই শিখেছি যে সকলকে নিয়ে, ওই যে মোদি সাহেব বলেন সবকা সাথ সবকা বিকাশ, কথাটা পারেননি উনি, কিন্তু কথাটা কিন্তু খুব ভালো, সবাইকে নিয়ে সবারই কল্যাণ করাটার কথাটা। মিস্টার জেনারেল, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। এক হচ্ছে যে প্রাইস হাইক এবং এই যে খুব ভালো বলেছি, কিন্তু আপনার জন্য মুজিবনগরের কথা বলেছি, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, এবং সেই সঙ্গে যেটি প্রফেসর মান্নানের সঙ্গে আমি শেষ প্রান্তে আলোচনা করলাম যে বাংলাদেশের রাজনীতিতে এখন বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে যেটি হচ্ছে যে ব্যুরোক্রেসি অনেক আপার হ্যান্ড পাচ্ছে, পলিটিশিয়ানরা ধীরে ধীরে আসলে এমনিতেই আমরা সাধারণভাবে বলি, অনেকেই বলেন যে বিএনপি এখন শেষ হয়ে গেছে, অন্য অপোজিশন নাই, তাদের কোনো স্পেস নাই, ভয়েস নেই, তারা নিজেরাও নিজেদের দুর্বলতে, কিন্তু অনেকেই বলেন যে আওয়ামী লীগও আসলে রাজনৈতিক দল হিসেবে ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যাচ্ছে। এটি শুনতে খারাপ লাগবে, অনেকে হয়তো আটকে উঠবেন বা অনেকে হয়তো জোরে প্রতিবাদ করবেন, কিন্তু বাস্তবতা এটি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আসলে করবার তেমন কোনো কিছু এখন দেখা যাচ্ছে না। জিল্লুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই 7ই নভেম্বর তারিখে আমাকে দাওয়াত দিয়েছেন। গত মাসের 1 তারিখও এসেছিলাম আপনাদের সৌজন্যে। চ্যানেল আই তৃতীয় মাত্রাকে ধন্যবাদ। যারা এই অনুষ্ঠান দেখছেন, দেশবাসী যে যেখানেই থাকুন, আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বক্তব্য শুরু করি। খাস করে আমি সম্মান জানাচ্ছি আমার বয়সে জ্যেষ্ঠ, জ্ঞানে জ্যেষ্ঠ, রাজনীতিতে জ্যেষ্ঠ সম্মানিত ভাই মান্নান, তিনি মেহেরপুর কুষ্টিয়ার মুজিবনগরের আমাদের মুক্তিযুদ্ধের রাজধানীর ব্যক্তি। আর আমার বাড়ি হাটহাজারী, জেলা চট্টগ্রাম। তো আমি হাটহাজারী জনগণের পক্ষ থেকে ওনাকে অনুসরণ করে এবং চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা দেশবাসীকে জানাচ্ছি। বিপ্লবী চট্টগ্রাম, মাস্টারদা সূর্য সেন বলুন, কালুরঘাট বেতার কেন্দ্র বলুন, সব কিছুই। তো প্রীতিলতার নামটা বলেন। প্রীতিলতা ওয়াদ্দার চট্টগ্রামই তো, জালালাবাদের পাহাড়ের যুদ্ধ। মাস্টারদার নাম বললে ওনার নামটা মহিলাকে সম্মান করা হয় আর কি। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো রেজাল্ট, খুব সুন্দর বলেছেন ভাই। ম্যাট্রিকুলেশন থেকে আরম্ভ করে তার রেজাল্ট অসম্ভব সুন্দর। তো এর মধ্যে দ্বিতীয় হলো যে একটু হালকা মেজাজে একটা ছোট্ট কথা বলি। আপনি একটা কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো এই যে দ্রব্যমূল্য এটা ওটা নিয়ে যতটুকু আশা করা যায় ততটুকু না। তো আমি হালকা মেজাজে আপনার সামনে প্লেস করছি একটি দলের কর্মী হিসাবে যে বাংলাদেশ কল্যাণ পার্টিতে একটা প্রতিযোগিতা আছে, চট্টগ্রাম বেশি সংগঠিত শক্তিশালী না ঢাকা বেশি সংগঠিত শক্তিশালী। আমার বাড়ি চট্টগ্রাম দেখে ওরা বলে আমরা তো আপনার বেইজ। তো চট্টগ্রামে 6 তারিখের পূর্বক্ষণেও বিবৃতি আছে বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত মোহাম্মদ ইলিয়াস, অ্যাডভোকেট রেজা নূর, মোস্তফা রেজা নূর, তারা বিবৃতি দিয়েছে, কিন্তু ঢাকাতে আমার বিবৃতিটা বের হয় নাই। তো এই জন্য বললাম সব রাজনীতিবিদ অ্যাকচুয়ালি ঘুমিয়ে নাই, তৃণমূলের কর্মীরা জাগ্রত, তারা সমস্যাগুলো জানেন। আমি একটা এক্সাম্পলই দিলাম আপনাকে যে আমি চেয়ারম্যান, আমার বিবৃতিটা বেরোয় নাই পেপারে, কিন্তু বাংলাদেশ কল্যাণ পার্টির ইলিয়াস এবং অ্যাডভোকেট মোস্তফা নূরের বিবৃতি চট্টগ্রামের পূর্বকোণে গতকালকে বেরিয়েছে এবং তারা ওখানে মানববন্ধন করতে চেয়েছে, পারে নাই। তো আমি পেনশনার, এই মাসে আমার পেনশন এসছে 21,000 টাকা। তো পেনশনের টাকা দিয়ে আমি চলতে পারি না, যেহেতু ডিওএইচএস একটা প্লট ছিল, তার বাড়ি ভাড়ার উপরে আমাকে চলতে হয়। গত 2 বছর ডেভেলপার বাড়ি ভাড়া দিচ্ছে। ভবিষ্যৎ আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই মহাখালীর বাইরে আমার আর কোনো সম্পদ নাই, আমার স্ত্রীরও নাই, তার পৈতৃক সম্পত্তি ছাড়া। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, কিন্তু আমাদেরকে তো আল্লাহ রাজার হালে রেখেছে বাংলাদেশের এই তুলনায়। সাধারণ মানুষ, আমার বাড়ির দারোয়ান, আমার গাড়ির ড্রাইভার, আমার বাসার সামনে যে দোকানদার, আমাদের ডিওএইচএস মহাখালীতে যে রিক্সাওয়ালা, তাদের সঙ্গে দৈনন্দিন ভিত্তিতে কথা। আপনি শুনলে হাসবেন, আমি মাঝে মধ্যে সাভার হেমায়তপুরে কাজে গেলে ওখান থেকে বাজার করে আনি। কেন? যে ওটা ঢাকার থেকে ওই একই বাজারে আমি অল টোটাল একটা বাজারে 300-400 টাকা বাঁচাতে পারি। কিন্তু সবাই তার এই বাজার করার জন্য সাভার যাচ্ছে না, আমি কাজে যাই বলে কাজটা করি। এর কারণ হচ্ছে আমাদের এখানে এটার কোনো মনিটরিং নাই। মধ্যস্বত্বভোগী জিনিস নামক যে একটা শব্দ আছে, এটাকে আমরা দূর করতে পারি নাই। আপনার এখানেই 7-8 বছর আগে আমি বলেছিলাম
কুমিল্লা মহানগরের থেকে একটা ট্রাকে করে যে লাল শাক বা পালং শাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, সে ঢাকা মহানগরে কাউরান বাজার পর্যন্ত আসতে তার কতটা চাঁদা দিতে হয়, তার ট্রাক ভাড়া কত ইত্যাদি, বা সাভার থেকে যদি আসে তার কত দিতে হয়। এই চাঁদা কিন্তু এই দামের মধ্যে একটা অংশ। এখন চাঁদা কারা খায়, চাঁদা কারা নিচ্ছে? সবাই বলে পুলিশ চাঁদা নেয়। নো, পুলিশ ইজ অনলি ওয়ান অফ দেম। স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গ, স্থানীয় মাস্তান, সবাই পথে পথে চাঁদা নিচ্ছে। এমনকি শ্রমিক সংগঠনগুলি যারা ট্রান্সপোর্টে আছে, মালিক পক্ষ, সবাই চাঁদা নিচ্ছে বিভিন্ন নিয়মে। অর্থাৎ এটা কি চাঁদাবাজির দেশ হয়ে গেল কিনা, এটি একটা বিরাট প্রশ্ন। পার্বত্য চট্টগ্রামে চাকরির সুবাদে আমি জানি যে সেখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা শান্তি বাহিনী বা বর্তমানে যারা আছে ইউপিডিএফ, তারা চাঁদাবাজি করে। কিন্তু বাংলাদেশের এমন কোনো গ্রাম, এমন কোনো জনপদ নাই যেখানে চাঁদাবাজি বিভিন্ন নামে বিভিন্ন নিয়মে হচ্ছে না। তো এটা একটা কারণ। আমরা প্রতিবাদ জানাই, আপনার এই অংশ থেকে প্রতিবাদ জানাই, এবং আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করুন, মানুষ আপনাকে দোয়া করবে যে আপনি প্রশ্ন তুলেছেন। কারণ এমন একটা সময় আমরা পার করছি ভীতিজনক, যে এর কথা বললে মনে হবে যেন সরকার বিরোধী কথা বলছেন। অ্যাকচুয়ালি তো সরকার হ্যাজ ফেইল। বাণিজ্যমন্ত্রী মহোদয় একবার এখন থেকে 10 দিন 12 দিন বা 20 দিন আগে একটা উক্তি করেছেন যে আমি মাঝে মধ্যে ভুলে যাই আমি কি মন্ত্রী না আমি ব্যবসায়ী। সো ইউ ডোন্ট হ্যাভ এ ডেডিকেটেড মিনিস্টার, ইউ নাইদার হ্যাভ এ ডেডিকেটেড বিজনেসম্যান। এখন আপনি যদি ডেডিকেটেড মানুষকে না রাখেন, একলা কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এত কিছু হিসাব রাখা সম্ভব? সম্ভব না। নাম্বার 1, এই জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। জ্বালানি মূল্য বৃদ্ধির জন্য বর্তমান সরকার ওতপ্রোতভাবে দায়ী। এর কারণ যে পরিমাণ দুর্নীতি বিভিন্ন জায়গায় হয়েছে, টাকার ঘাটতি চলছে দেশে। কেউ যেন মনে করে না যে অনলি ওয়াইজ পিপল আর সিটিং ইন দি গভর্নমেন্ট, দেয়ার আর মোর নিউজ দেন আর রিপোর্টেড ইন দি নিউজ পেপার, এটা ইংরেজি প্রবাদ বাক্য। ঠিক তেমনি দেয়ার আর মোর ওয়াইজ পিপল ইন দি সোসাইটি দেন আর ইন দি গভর্নমেন্ট, কিন্তু তাদের মুখ বন্ধ, তারা বলতে পারে না। জ্বালানির আপনি কি পত্রিকা রিপোর্ট পড়েন নাই? কত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে বসায় বসায় দিতে হইতেছে গচ্চা। কারণ এখন থেকে 12 বছর 14 বছর আগে যখন আপনি এই প্রকল্পগুলো শুরু করেছিলেন, তখনকার মূল্যায়ন, তখনকার এস্টিমেট, তখন যে নীতিগুলো নিয়েছিলেন সেগুলো এখন ভুল প্রমাণিত হচ্ছে। চট্টগ্রামে ফ্লাইওভারে ফাটল ধরতে দেখেন না? পয়েন্ট কামানোর জন্য রাজনৈতিক কি বলে সুনাম অর্জনের জন্য যেমনি পারে তেমনি করে একটা র্যাম্প বানাই দিছে, একই বহদ্দারাটা যেখানে মানুষ মারা গেছিল ওইখানেই আবার ফাটল দেখা দিছে। বাঁশ দিয়ে বিল্ডিংয়ের ছাদ দেয়, বাঁশ দিয়ে বিল্ডিং ব্রিজ করে, শাখো করে, কালভার্ট করে। এগুলো কেন? বিকজ দেয়ার ইজ ওভারঅল পুরো বাংলাদেশটা ছেয়ে গেছে একটা দুর্নীতির আবহে। সেজন্যই এই প্রতিবাদ মানুষ করছে না। কারণ সাধারণ শাক বিক্রেতা, সবজি বিক্রেতা, চিনি বিক্রেতা, মুরগি বিক্রেতা, তারা কি করবে? এরপরে আপনি জ্বালানির কথা তুলেছেন। মানুষের যাতায়াতের উপরে যখন আপনি হাত দেন, মানুষের বেঁচে থাকার উপরে যখন হাত দেন, তখন মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই যে জ্বালানি আপনি আমদানি করতেছেন, এখন থেকে 3 বছর আগে কি জ্বালানি আন্তর্জাতিকভাবে মূল্য কমে নাই? কত পার্সেন্ট কমেছিল, আর আমরা কত পার্সেন্ট কমাইছি? তাহলে সেখানে একটা বিরাট সাশ্রয় হয়েছে। তাহলে বাংলাদেশ সরকার সেটাকে আমলে নিলেন না, এই দায়টা ওনারা চাপাই দিলেন কার উপর? জনগণের উপরে। এখন কেরোসিনের দাম বেড়ে যাওয়া মানে গরিবের হারিকেনের দাম, কুপির দাম বেড়ে যাওয়া। এখন কেউ না কেউ যদি বলে, এখন থেকে 14 বছর আগে একজন বলছিল যে আপনারা ভাত না খায় আলু খান। রিপোর্ট আর একটা হলো রিপোর্টেডলি কিছুদিন আগে নাকি কেউ বলেছেন যে বাঙালি বেশি ভাত খাচ্ছে দিকে চাউলের দাম বেড়ে গেছে। রিপোর্টেডলি, আই ডোন্ট নো। এখন যদি আবার কেউ বলে ঘরে ঘরে তো বিদ্যুৎ দিচ্ছে আর কুপি বাতি জ্বালাবে কেন, কেরোসিনের তো এত ডিমান্ড নাই, আই ডোন্ট নো, এটা হতেও পারে। তো ভাইয়ের সঙ্গে কণ্ঠ মিলে একটা কথা বলতে চাই, হয়তো একটু অ্যাড হবে, যে এই দেশটা সাডেনলি প্রধানমন্ত্রী নির্ভর হয়ে গেছে। বাকিরা সব যার যার আখের গুছাতে ব্যস্ত। এবং প্রধানমন্ত্রী যতই বলুন কেন উনি আমলা নির্ভর হয়েছেন, এটার উত্তর উনি সবচেয়ে ভালো দিতে পারবেন। কিন্তু আমার মনে হয় আমলাতন্ত্রের একটা বড় অংশ দুর্নীতি নিয়ে নিমজ্জিত, অদক্ষতায় নিমজ্জিত। এবং যেহেতু নমিনেশনগুলো পার্লামেন্টে দেওয়া হয়েছে, সবাই তো আর প্রফেসর মান্নান না, সবাই তো মুজিবনগরের না, সবাই মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম না। আপনি মেহরবানি করে খোঁজ নেবেন,
কাদেরকে দেওয়া হয়েছে, মনোনয়ন বাণিজ্য হয়েছে কিনা। এখন যদি আপনার একমাত্র ক্রাইটেরিয়া হয় যে আপনি দলের প্রতি কতটুকু লয়াল, তাহলে আপনি কোনোদিনও দেশকে আগে দিয়ে নিতে পারবেন না যতটুকু চান, এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতটা ততটুকু শক্তিশালী হবে না। আপনাকে এটা কম্প্রোমাইজ করতে হবে, দলের প্রতি আনুগত্য, দক্ষতা এবং সততা, এই 3 জিনিস মিলিয়ে আপনি যদি নেতৃত্ব নির্বাচন করতে পারতেন, তাহলে আমার মনে হয় তিনি এই সিদ্ধান্ত নিতেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমদা নির্ভরতার, আমি তার প্রতিবাদ জানাই, এবং আমি মনে করি ওনার যতটুকু রাজনৈতিক ক্ষতি হয়েছে, বাংলাদেশের প্রশাসনের যতটুকু ক্ষতি হয়েছে, এটা আরও বাড়বে, এবং সময় থাকতে উনি এই সিদ্ধান্তটাকে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। এখন পার্লামেন্টে কতটুকু সময় ব্যয় হয় জনগণের বিষয় নিয়ে, অন্তত আপনার এখানে তো 10 মিনিট, উনি বললেন 9 মিনিট, আমি বলছি 9 মিনিট, কিন্তু পার্লামেন্টে কয় মিনিট আপনার প্রতিবাদ এটা নিয়ে আলোচনা হবে? এটা নিয়ে আলোচনা হবে না, কারণ কে এই আলোচনা করে নিজের গর্দান দিবে তরবারির তলে? হু ইজ গোইং টু গিভ হিজ নেক আন্ডার দি গিলোটিন? এই যে একটা প্রশ্ন, এমন ভয়াবহ পরিবেশে আমরা কেন আসলাম, এই প্রশ্নটা আপনি মেহরবানি করে আজকে তোলেন, কালকে তোলেন, পরশু তোলেন, এর থেকে আমরা কেমনে বেরোতে পারি। আমার আবেদন, উন্নয়ন দেশের মানুষ যত কিছুই বলুক, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, ওনার মতো আমিও ধন্যবাদ জানাবো, আমরা খুশি হব, এগ্রিড। উনি খুশি হচ্ছেন দলের একজন কর্মী হিসাবে, আমিও খুশি হচ্ছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে। এই যে দলের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে আপনি 4 আঙ্গুল যদি উপরে যান, আপনার সুনাম আগায় যায়। 4কে 4 দিয়ে পূরণ করলে 16 আঙ্গুল আপনি নিচে নেমে যান, কুমিল্লার রাইটিং দিয়ে, উত্তরবঙ্গের রাইটিং দিয়ে, চট্টগ্রামের রাইটিং দিয়ে, নারীকে গুম করে, ধর্ষণ করে আপনি কিন্তু পিছায় চলে যাচ্ছেন। আপনার সাংবাদিক সেক্রেটারিয়েটে হেনস্থা হয়, সেই সাংবাদিক পৃথিবী স্বীকার করে যে উনি পুরস্কার পাবেন। তাই এটা, এই যে ব্যালেন্সটা, ভারসাম্যটা নাই। আর আপনার নিকট আমার আবেদন, এই কারণটার জন্য আমরা অ্যাকচুয়ালি ব্যতিক্রমটা চাই। আপনি মেহরবানি করে বলবেন না আমি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, কিন্তু তার আগে তো আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি একজন মুসলমান, আমি বাঙালি, আমি একজন মুক্তিযোদ্ধা, সম্মানিত ভাই মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা। তার আমাদের মুক্তিযোদ্ধাটাকে ধরে রাখতে হলে ভালো মানুষগুলোকে আপনি রাজনীতিতে আসার পথ খোলা রাখতে হবে। আমি সেই আহ্বান আপনার এখানে আগেও জানিয়েছি, আজও জানাচ্ছি। আপনি বোধহয় ভাইয়ের দিকে যাবেন, এই জন্য ইশারা দিচ্ছেন। থ্যাংক ইউ। প্রফেসর আব্দুল মান্নান, আসসালামু আলাইকুম। আমি বলবো, জি জি। আমি 50 বছর পরে, স্বাধীনতার 50 বছর পরে, যখন হিন্দু মুসলমান এবং মূর্তি ভাঙা হয়, মন্দিরকে জ্বালি দেওয়া হয়, হিন্দু রমণীদেরকে ধর্ষণ করা হয়, তখন ব্যথিত শুধু হই তা না, আমাকে মনে হয় যে মুক্তিযুদ্ধ করে থাকি, যাই করি, আমি একজন সভ্য মানুষ নই। শেখ হাসিনার যে খ্যাতি, সেই খ্যাতিকে মেলাইন করার জন্য, সেই খ্যাতিকে ধ্বংস করার জন্য এবারের যে সংগঠিত, আপনার কথা তো আপনি বলেছেন যে যেভাবে এই সনাতন ধর্মের মানুষের প্রতি যে আচরণটা করা হলো, এটা আমাদের দেশের জন্য যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং অদূর ভবিষ্যতে যে কি পরিমাণ ক্ষতি হবে। কারণ এখানকার বহু সনাতনধর্মী মানুষ, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং মোদি সাহেবের তো একটা কথা ছিল, যারা ওপার থেকে আসবেন তাদেরকে তারা ন্যাশনালিটি দেবে, এটা একটা হবে। এটা শেখ হাসিনার যে নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা বলুন বা নিরপেক্ষতা বলুন, সেটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পশ্চিমবাংলার ভোটের কথা বলেছেন আপনি, পশ্চিমবাংলায় মমতা কিন্তু এখন মাঝে মাঝে জয় বাংলা বলেন, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তিনি জয় বাংলা বলেন। এবং তিনি মুসলমানদের ভোটের জন্য হোক আর যে কারণেই হোক, নমাজ, ঈদে, বকরিদে, কুরবানি দেওয়ার ব্যাপারে, সেই জন্য মুসলমানরা প্র্যাকটিক্যালি যেটা মানে পারসেপশন হচ্ছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের রক্ষাকর্তা হচ্ছেন মমতা ব্যানার্জি। এখন এই রক্ষাকর্তারাই শক্তি ধারণ করে মমতা ব্যানার্জির নেতৃত্বে, ওখানেও প্রশ্ন উঠেছে, ওখানে গোলাম নবী আজাদ বলেছেন, গোলাম নবী আজাদ বলেছেন যে
মুসলমানদেরকে একটু হিসাব করতে হবে, নাহলে পারে আমরা শুধু সেকুলার সেকুলার বলে গেলাম। এখন তো আর সেকুলার নাই, এখন তো মোদি সাহেব আর অমিত শাহ মুদিলা, এখন সেকুলারের বদলে মুদিলা। ডবল ইঞ্জিন, জি, জি। ওদের ডবল ইঞ্জিন চলছে। তো এখন এই ডবল ইঞ্জিনের জন্য সেজন্য, এবং এখানে আমার আর একটা দুঃখ আছে যে আমরা তো এতক্ষণ সেক্রেটারি কথা বললাম, কিন্তু আমরা যারা আওয়ামী লীগের কর্মী, সেই কর্মীদের ভেতরেই তো আশেপাশেই তো পূজা মণ্ডপ হয়েছে, সেখানে মন্দির ছিল। তো আমরা কি একটু এটার ব্যাপারে আমাদের কি একেবারেই কোনো, আমরা কি এতই মানে নির্বোধ যে আমরা বুঝতে চেষ্টা করলাম না, যা তাদের পাশে দাঁড়ালাম না? এই ক্ষেত্রে যদি আমাকে দোষ দেওয়া হয়, তাহলে দোষ আমি উপেক্ষা করতে পারবো না, দোষ আমাকে মেনে নিতে হবে। আমি আগে বলছিলাম যে আওয়ামী লীগ দল হিসেবে দুর্বল হয়ে যাচ্ছে, এটা কি তার ইঙ্গিত বহন করে বা সেই কথার একটা সামঞ্জস্য পাওয়া যায়? দুর্বলের চেয়ে লোভী খুব লোভী বেশি হচ্ছে। আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেখুন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি মেহেরপুর থেকে আসলাম 7-8 দিন থেকে। তো মানে বিরোধী প্রার্থী আওয়ামী লীগেরই, মানে দুজন, একজন ভাইস প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্ট, দুজনই দাঁড়িয়ে গেছে ভোট করতে, এবং একজন নমিনেশন পেয়েছে, একজন পায়নি। সেই জন্য আওয়ামী লীগের ভিতরে একটা কথা এসছে, এই কথাটা বললে আমার কতটা ক্ষতি হবে আমি জানি না, কিন্তু ক্ষতি হলেও সত্য তো কঠিন, তাও বলতে হবে। সেটা হচ্ছে যে এই নির্বাচনগুলোতে প্রতীক দেওয়ার দরকার নাই, এটা ছেড়ে দেওয়া হোক, যে যা পারে সে হয়ে আসুক। অনেকে তো মনে করেন যে এই প্রতীক দেওয়ার ফলে যেহেতু বিরোধী দল সেই অর্থে নির্বাচনে সক্রিয় নয়, এতেও আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছে একজন, 10 জন তো প্রতীকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তো এটি দলের ভেতরে সংহতির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করছে। জিলু ভাই, মানুষের কাছে এত পয়সা আছে, এটা চিন্তা করতে পারবেন না আপনি আমি বা উনি তো হিসাব দিলেন যে মানুষ অকাতরে অর্থ ব্যয় করছে সামান্য একটা মেম্বার হওয়ার জন্য, একটা চেয়ারম্যান হওয়ার জন্য। মানুষ যে অর্থ ব্যয় করছে, কোটির উপরে টাকা এই যে করছে, তো এগুলোকে শেখ হাসিনা বিদেশ থেকে ফিরে আসুন, সাকসেসফুল তার ট্যুর হচ্ছে। যে সিক্রেট বইটা যেটা হাক্কানি বের করলো, তার হাক্কানি আমার বন্ধু মানুষ গোলাম মোস্তফা, ওখানে গেছে, বক্তৃতা করেছে, এবং এই সমস্ত কাজগুলো বা অসমাপ্ত বঙ্গবন্ধু জীবনী, এই সমস্ত কাজগুলো, এবং তিনি নিজে লেখাপড়া করেন। যেমন জওহরলাল নেহরু নিজের বই, তার বইগুলোকে, তার যদি অন্য আয় না থাকে, বইয়ের রয়্যালটিতে তার সংসার চলার মতো কাজ করেছেন যারা লিখেছেন। মৌলানা আজাদ কিছু লিখেছেন। তো এরকম শেখ হাসিনাকে আমি ওদের সঙ্গে তুলনা করছি না, কিন্তু ওই পথে উনি দাঁড়িয়ে উনি অনেক কিছু আমাদেরকে দিয়েছেন। তার অসমাপ্ত আত্মজীবনীটা পড়লেই দেশ, সমাজ, অর্থনীতি, ব্রিটিশ শাসন, হিন্দু মুসলিম যে দাঙ্গা, এসবই আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন। তো এই সমস্ত কারণে আমাদের নেতাদের বাড়িতে কিন্তু অসমাপ্ত জীবনী নাই, কিন্তু ওটা আমাদের যারা ঘায়েল করতে চায় তারা ওই বইটা কিনে পড়েছে। আমি মান্নান, আমার যদিও আছে, কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদের এটা নাই। এবং এখন একটা জিনিস দেখবেন যে বঙ্গবন্ধুর কথা বলার চেয়ে শেখ হাসিনার কথা বেশি বলা হচ্ছে, যেটা আমি খুব পছন্দ করি না। কারণ বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুই বাংলাদেশ, বঙ্গবন্ধুই সব। তার কন্যা, তার পথ ধরে, তার রক্তের উত্তরসূরি, তিনি আমাদেরকে একটা লাইনে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওনাকে বাদ দিয়ে বা ওনাকে খাটো করে বা পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ছোট করে নিজের ছবিটা বড় করা, এই যে আমাদের কালচারটা চলছে, এইসব কালচারগুলো আমি গ্রামে 1 বছর পরে গেলাম, তো গিয়ে এইসব দেখে আমার মনে একটা কষ্ট জেগেছে, আমার ব্যথা লাগছে যে এই দেশ তো এরকম হওয়ার কথা ছিল না। এই মানুষ, এবং যাদেরকে ভালো মানুষ মনে করতাম, যে নির্লোভ মনে করতাম, তাদেরকেও দেখছি যে তারা লোভী হয়ে গেছেন। তারা ওই একটা রেকমেন্ড করার জন্য যে চেয়ারম্যান হবে, তো এখন আপনার থানার, উপজেলার একটা রেকমেন্ড লাগে যে নাম পাঠাতে হয়, সেখানে আদান প্রদান হচ্ছে। তো এগুলো শুভ না। আর এর জন্য আমি ইব্রাহিম ভাইদেরকে দায়ী করব,
কারণ উনি যেহেতু বিএনপির সঙ্গে উনি সংযুক্ত, জামাত বিএনপি উনিও আছেন সেখানে, বি চৌধুরীও আমাদের দিকে চলে আসছে। যাই হোক, তো বিদ্যুৎ চৌধুরীর সঙ্গে কথা বলার কিছু নেই। তো ওনারা যদি ভোটে যেতেন এই এই ভোটে, তাহলে পরে দেখা যেত যে রেজাল্টটা কিন্তু যেরকম হচ্ছে সেরকম রেজাল্টটা হতো না কিন্তু। কারণ বিএনপির যারা ভালো লোক ওরা না, কিন্তু আমরা তো ওনাদেরকে নির্বাচনে বাইরেও থাকলে কি হয় নির্বাচন রেজাল্ট কি হয়, এবং ওনারা নির্বাচনে গেলেও ফলাফল কি হয়, কি নির্বাচন হয়, দুটোই তো আমরা দেখেছি। ওনারা দুটোই দেখেছেন। কিন্তু জিল্লুর ভাই, আপনাকে আদায় করে নিতে হবে। আপনাকে যখন আমার পাশের বাড়ির লোকটা ভোট দিতে যাবে না, ভোট দেওয়া তো একটা উৎসব, আপনি তো নিশ্চয়ই জানেন, সবাই জানি আমরা, ভোট দেওয়া একটা উৎসব। সেজে কুচি ভালো কাপড় পরে, আমি যে কাপড় পরে ঘরে ছিলাম, আপনার টক শোতে এসে তো আমি তো সেই কাপড় পরিনি, আমি তো একটু আমার যা আছে তার মধ্যে একটু ভালো কাপড় পরেছি। তো কিন্তু তাদের মন খারাপ হয়ে যাচ্ছে। আমি বলেছি, অনেক অনেক বিএনপির লোককে ডেকেছি এবং আমি বলেছি যে তোমরা তো আমাকে ভালো লোক বলো, তো তাহলে এই প্রার্থীটাকে ভোটটা একটু দিয়ে দিও। তো বলছে আপনি বলছেন, আমি অন্তর থেকে বলছি যে তোমাদের তো লোক নাই, ফলে আমি এই লোকটা নৌকা পেয়েছে, নৌকার যে পেয়েছে তার চেয়ে যে নৌকা পায়নি সে স্ট্রং। এখন নৌকাকে পাশ করাবার জন্য বিএনপির লোকের বাড়িতে গিয়ে আমি বলেছি যে করতে হবে, তোমরা আমাকে একটু সাহায্য করো, এখানে একটু ভোট একটু দিয়ে দিও। তো এই যে অবস্থাটা, জি বলুন। জেনারেল ইব্রাহিম, কথা বলতে বলতে নির্বাচনের প্রসঙ্গ আসলেই সেই অতীতের নির্বাচন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন এবং সামনের নির্বাচন, আমরা সেদিকেও দৃষ্টি দিতে পারি, মানে আপনি পারেন। হ্যাঁ, আমার তো এবং প্রফেসর মান্নান কিছুটা অভিযুক্ত করেছেন, আপনাদেরকে দায়ী করেছেন, এবং এটিও বলেছেন আদায় করে নিতে হবে। আদায় করবার কথা কিন্তু প্রধানমন্ত্রী বেশ কয়েকবার অতীতে বলেছেন। আমি মনে করি 20 দলীয় জোট এই মুহূর্তে যে অবস্থায় থাকুক না কেন, এখন তো সত্যি কথা বলতে গেলে আছে বললেও সত্য, না বললেও সত্য, নাই বললেও সত্য। তো আমি নিজে 3টি মাত্র দল, নিবন্ধিত দল এখন 20 দলীয় জোটে আছেন, বিএনপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি। তার মধ্যে আবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি যে কোনো নিজে নিজে বিভক্ত হয়েছে বা কেউ বিভক্ত করিয়েছে, করার পরে বিভক্ত অংশকে 20 দলীয় জোটে মিটিংয়ে ডাকা হয়, মূল অংশকে ডাকা হয় না। অনেক কিছু মিলে জগাখিচুড়ি একটা অবস্থা যাচ্ছে। তো 20 দলীয় জোটের মধ্যে 4-5 জন আছেন যারা আমার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন এবং বলেন যে ইব্রাহিম ভাই, নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন, স্পষ্টই বলেন। এবং বলেন যে হ্যাঁ, আপনি এমপি হন নাই 6 বার, সত্য, আপনি মিনিস্টার ছিলেন না, এটাও সত্য, আর ইউ হ্যাভ দি পটেনশিয়ালিটি টু ডু বেটার দ্যান দেম। এই পটেনশিয়ালিটিকে ব্যবহার করার আমাদের কোনো সুযোগ এই দেশ, এই কাঠামো দেয় না। তো আমি ভাইয়ের কণ্ঠের সঙ্গে মিলাবো যে হ্যাঁ, আমরা যদি পার্লামেন্টে থাকতাম, থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট। কিন্তু আমরা যদি একই লোকগুলো থাকতাম, একই বৈশিষ্ট্যের, তাহলে নো ডিফারেন্স উড হ্যাভ বিন মেড। তাই বাংলাদেশ কল্যাণ পার্টির মটোটা কিন্তু অনেকবার বলেছি, আপনার অনুমতি সাপেক্ষে বা সৌজন্য নিয়ে, পরিবর্তনের জন্য রাজনীতি। উই ওয়ান্ট এ কোয়ালিটেটিভ চেঞ্জ ইন দি পলিটিক্স। সাম্প্রতিককালে আমাকে প্রশ্ন করে অনেকেই, দল কে করবে কে না করবে, কারণ একটু উন্নতি করতে চাইলেই আমাকে পিছনে লোক লাগে দেয়, কেমনে লম্বা করে টেনে আমাকে নামাই দিবে। আমি বললাম, বাংলাদেশি প্রজন্ম মুক্তিযুদ্ধকে ধারণ করবে, সম্মান করবে, স্বচ্ছ চরিত্রের অধিকারী হবে এবং কোনো মামলা মোকদ্দমার আসামি না, ক্রিমিনাল। তার জন্য রাজনীতি, আমার দলের দরজা খোলা। কেন? আমরা ভালো মানুষগুলোকে চাচ্ছি। আমি তো আওয়ামী লীগ বা বিএনপির মতো 300 আসনে প্রার্থী দেওয়ার টার্গেট করে আগাতে পারবো না। তাহলে আমি 100 আসনে টার্গেট করে আগাবো, যেন 50টা আসনে, 30টা আসনে, 20টা আসনে আমি জিততে পারি। এবং এই 20টাই কোয়ালিটি লোক হইতে হবে, সো দ্যাট ওই বদরের যুদ্ধে সাহাবীদের মতো 313 জন 1000+ কাফির বাহিনীকে পরাজিত করতে পারে। ইউ নিড 1 মাহাথির টু চেঞ্জ মালয়েশিয়া, ইউ নিড 1 ইব্রাহিম টু চেঞ্জ বাংলাদেশ, ইউ হ্যাড 1 বঙ্গবন্ধু টু চেঞ্জ বাংলাদেশ, দি ফেট অফ বেঙ্গলিজ। ইউ হ্যাড, প্রত্যেকটা ক্রিটিক্যাল টাইমে আমাদের এক একজন ব্যক্তি এসছেন, যার যার সময় আল্লাহ তাআলা এই জগতে এই মানুষগুলোর পাশে একজন নেতা পাঠিয়ে দেন। উপযুক্ত সময় নেলসন ম্যান্ডেলাকে পাঠিয়েছেন, উপযুক্ত সময় বঙ্গবন্ধুকে পাঠিয়েছেন। কে কি মনে করলো সেটা সাপেক্ষেই বলবো। উপযুক্ত সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছিলেন, উপযুক্ত সময় মাননীয় শেখ হাসিনা দায়িত্ব নিয়েছেন, কথার কথা।
তাহলে এক একটা জাতির ভাগ্যে রাজনৈতিক অঙ্গনে একটা মোড় পরিবর্তনের সময় আসে। এখন সেই মোড় পরিবর্তনের সময় এসছে। আমাদের মতো ব্যক্তি যারা স্বচ্ছ পরিষ্কার মাঝখানে আছি, সম্ভাবনাটা পুরো আছে, সুযোগটা নাই, উই হ্যাভ টু, আমাদেরকে আদায় করে নিতে হবে এটা। এবং সেই আদায় করার জন্যে ফাইটটা খুব কঠিন। কারণ এখন থেকে 14 বছর আগে আপনার নিয়ত নিয়ে আসছিলেন পবিত্র বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন নিয়ত, এটা একদম প্রথম হাদিসটাই এটা। আপনি 14 বছর আগে নিয়ত করে এসেছিলেন যে ক্ষমতায় আপনি থাকবেন এত বছর, সেটা পূরণ করার জন্যে যা করার দরকার আপনি তাই করেছেন। এখন এই ফাইটে প্রধান বিচারপতিরা সহযোগিতা করেছেন ওনাদের পক্ষে, একের পর এক প্রধান বিচারপতিরা। আমার যদি শক্তি থাকতো, আমার যদি সেই সুযোগ থাকতো, আমি ওনাদেরকে অভিযুক্ত করতাম, কিন্তু সেই শক্তি, সেই অবকাশ আমার কাছে নাই। সংবিধান লঙ্ঘন করা হয়েছে প্রচুর। এখন এটা হলো আমার পক্ষ থেকে অভিযোগ, বাট আমি সেটা নিয়ে সময় নষ্ট করতে চাই না। বরঞ্চ আমি বলতে চাই আগামী ভবিষ্যতে তাকাই। কারণ সম্মানিত ভাই মান্নান 77, আমার 72 শেষ হয়েছে। তাহলে আমাদের তো আর কতদিন আছে? এই বাংলাদেশের 2 জন মুক্তিযোদ্ধা যাওয়ার আগে যদি অন্তত বলি যে না, বাঙালির মুখে একটা হাসি আছে, যার জন্য যুদ্ধ করেছিলাম তার কিছুটা লক্ষণ ভালো পাচ্ছি, তাহলে শান্তিতে আমরা ইন্তেকাল করতে পারি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যই তো দেশটা। তা আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এখানে একটা খুব ডিফিকাল্ট বাংলা বাক্য বলি, সেটা হলো আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনে যদি হয়, রেজাল্ট কি হবে নোবডি নোজ। অনুমান করতে পারি এটা অতীতের তুলনায় কোনো ব্যতিক্রম হবে না, এটা একটা সম্ভাবনা। কারণ পাস্ট রেকর্ড বলতেছে যে উনি এই করেন। এখন আমি, মান্নান ভাই আপনি বেয়াদবি নিয়েন না, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি, এই বাংলার মানুষ বলবে যে বীর মুক্তিযোদ্ধা, অথবা বীর মুক্তিযোদ্ধা না, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাক্ষী দিয়ে গেল যে আমার আসন চট্টগ্রাম 5-এর রাত্রে 3টার আগে ভোট শেষ হয়ে গেছে। যারা গাধা, গরু, ব্যাককল, এমন কিছু লোক টেলিভিশনে এসে চিল্লায়, কই মিডিয়াতে রিপোর্ট হয় নাই? এই তোমার যখন জন্ম হয়, তোমার বাবা এবং মা যখন পরস্পরকে আদর করছিল, মিডিয়া রিপোর্ট করেছিল? You don't ask nuisance questions. Accept the fact যে আপনি ভোটটা ডাকাতি করেছেন। এখন প্রতিজ্ঞা করা উচিত আমরা আগামীতে কেমনে ভোট ডাকাতি না করে পরস্পরকে সুযোগটা দিতে পারি। এই সরকার যদি জনপ্রিয় হয়, তার দেশ উড কাম টু পাওয়ার, উই হ্যাভ নো প্রবলেম। আই উইল স্যালিউট ম্যাডাম, মাননীয় প্রধানমন্ত্রী, এটা সমস্যা নাই। কিন্তু আদায় যে করব ভাই, যে বলছেন আপনি আদায় করতে গেলেই রাস্তায় যদি সন্ত্রাস হয়, যদি আন্দোলন হয়, আন্দোলন এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্য নির্ণয়নকারী কে? পার্থক্য নির্ণয়নকারী কিন্তু আদালত নয়, পার্থক্য নির্ণয়নকারী কিন্তু পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ যাকে বলছে এটা সন্ত্রাস, সেটা সন্ত্রাস হয়ে যাচ্ছে। তাহলে রাজনৈতিক আন্দোলন আর সন্ত্রাসের মধ্যে, উনি যখন ছাত্র ছিলেন, এখন থেকে 55 বছর আগে, এখন থেকে 65 বছর আগে, ওই আমলের রাজনৈতিক আন্দোলনকে আজকে কোনোদিন সম্ভব? আজকে সম্ভব না। এবং তার বিকল্প কি? উই রিয়েলি ডোন্ট নো, উই রিয়েলি ডোন্ট নো। তো আমি আবেদন করব, বিকল্প বের করতে হবে, বের করতে হবে, রাইট। তা আমি সেজন্য আবেদন করছি, আওয়ামী লীগের মধ্যে যারা সৎ সাহসী ব্যক্তি আছেন, যারা এই দেশকে ভালোবাসেন, তাদের প্রতিও, আওয়ামী লীগের বাইরে যারা আছেন তাদের প্রতিও, আসুন একখানে লেট আস পুট আওয়ার হেডস টুগেদার এবং সাক্ষী থাকেন যে আমরা একটা রাস্তা বের করি। আগামী নির্বাচন যদি বিরোধী দলবিহীন হয়, তাহলে বাংলাদেশ যত বিপদে ইতিমধ্যেই আছে, তার থেকে আর অধিকতর বিপদে যাবে। কিন্তু বিরোধী দল পার্লামেন্টে যাবে কেমনে যদি আপনি সে দরজা বন্ধ রাখেন? তাহলে এটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে, এদিকে আসেন, এরকম আপনি পার্লামেন্টে আসেন, কিন্তু আপনি পিছনের থেকে দরজা দেখাচ্ছেন তোমার জন্য দরজাটা বন্ধ। এটার জন্যে নির্বাচন কমিশন, নির্বাচনটা একটা টেস্ট হবে, সরকারের সদিচ্ছাটা প্রমাণিত হবে। কারণ এগুলো একদম দলীয় নির্বাচন কমিশন। দেখুন, মেহরবানি করে খেয়াল করুন, অল দি গভর্নমেন্টস হ্যাভ ডান দিস মিস্টেক। তারা কয়েকটা কাজ সংবিধান কর্তৃক আরাধ্য, এই কাজগুলো কোনো রাজনৈতিক সরকার করেন, 50 বছরে করেন নাই, এভরিওয়ান। এখন এটাতে বিএনপিও দায় এড়াতে পারবে না। আপনারাও তো 3 বার ক্ষমতায় ছিলেন, বিএনপি তো দায়টা এড়াতে পারবে না। আই পার্সোনালি উইল কন্টিনিউ টু ডু এভরিথিং এন্ড সে এভরিথিং ইন ফেভার অফ বঙ্গবন্ধু এন্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এন্ড দি ফাইটার্স। কিন্তু সরকার হিসাবে দায়িত্ব তো আপনি এড়াতে পারবেন না।
আপনারা এখন কোন উত্তরটা দিবেন? বা কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিলের প্রসঙ্গে যখন পার্লামেন্টারি কমিটি করা হয়েছিল, সেখানে সব দলের প্রতিনিধি যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা কি গিয়েছিলেন? যান নাই। তাহলে আজকে তো বলতে পারতেন যে উই হ্যাড অপোজড ইট দেয়ার, উই গেভ এ নোট অফ ডিসেন্ট দেয়ার। তো অতীত নিয়ে আফসোস করে সময় কাটানো এক জিনিস, আর ভাইয়ের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সামনের দিকে দৃষ্টি দিয়ে দেশের কল্যাণের জন্য কি করা যায় রাজনীতির অঙ্গনে, এটা আরেক জিনিস। আমি দ্বিতীয়টার পক্ষে। আমরা চাচ্ছি উনি যেমন অত্যন্ত সুন্দরভাবে উৎসাহজনকভাবে কথাগুলো বললেন যে যারা সচেতন তারা একটু চিন্তা করো। আমি বলবে যে মার্কা দিয়ে হচ্ছে না কেন? এই মার্কার কথা যখন 6 বছর আগে চালু হয়, এটা তো সেকেন্ড টাইম ইউপি নির্বাচন মার্কা নিয়ে সবাই বলেছে, কিন্তু তখন যে এটা কেয়স সৃষ্টি করবে, কারণ আপনি উন্মুক্ত প্রতিযোগিতার রাস্তা বন্ধ করে দিচ্ছেন। এখন সেটা প্রমাণিত হইল। এবং তৃণমূলের যদি অবস্থা এরকম হয়, তাহলে পার্লামেন্ট নির্বাচনে যাই অবস্থাটা কি হয় আমরা একটু চিন্তা করি। এখন তো শুধু বিএনপি আওয়ামী লীগ দ্বন্দ্ব না, বিএনপি বা 20 দলীয় জোটের 2-4-5 জন যারা আছে তারা যে করছে, তারা তো আনারস নিয়ে করছে, বেশিরভাগ ক্ষেত্রে আনারস নিয়ে। আওয়ামী লীগ নৌকা নিয়ে করছে। তখন আওয়ামী লীগ ইজ কম্পেল টু ফাইট এগেইনস্ট আওয়ামী লীগ দেয়ার। এই যে হানাহানি হচ্ছে, হত্যা হচ্ছে, মারামারি হচ্ছে, ঘরে আগুন দিচ্ছে, এবং এর বলি হচ্ছে সাধারণ মানুষগুলো। তা আমার আবেদন, এই দলীয় তৃণমূলের নির্বাচনটা দলীয় প্রতীকে না করা, এটার জন্য যেন সরকার সিদ্ধান্ত নেয়। আমার আবেদন, আপনি নিশ্চয়ই পরে আরেকবার 2 বা 2.5 মিনিট দিবেন হয়তো। নট শিওর। হোয়াট আর ইউ সেইং? এটা কি বলেন? তাহলে আমার এখনই আপনি ছেড়ে দেন। আচ্ছা, আমি ছেড়ে দেওয়ার এরপরে যদি সুযোগ না দেন, এটা বলে নেই, বলে নিচ্ছে এই জন্য যে আমার জীবনের অভিজ্ঞতা থেকে সম্মানিত ভাইয়ের অভিজ্ঞতা আপনি ছেড়ে দেন। আমি আমার মনে হয় আবার ওকে, থ্যাংক ইউ। আসলে একটি কথা আমার বলতে এড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে উনি মেনে নিচ্ছেন, বলছেন যে বিএনপি একটি বড় দল। তো মূর্তি যখন ভাঙা হলো, হিন্দুকে যখন মারা হলো, রেপ করা হলো, সেখানে আওয়ামী লীগ যেমন আমি অভিযোগ করলাম, সেখানে কিন্তু বিএনপিও ছিল, আমার ভাইয়ের হয়তো কল্যাণ পার্টিও ছিল, কিন্তু তারাও কিন্তু এগিয়ে আসেনি। এবং এই জিনিসটা আপনার মনে আছে, নাসিম সাহেব যখন হোম মিনিস্টার, তখন রংপুরের ওই এতে বিএসএফকে মারা হয়েছিল, এবং বিএসএফকে মেরে আপনার গরু ফেলে দেয় যেভাবে, বাঁশ দিয়ে নিয়ে এসেছিল, সেই ছবি এসেছিল। তো একজন ওনারই সহকর্মী, তখন বিডিআরের চিফ ছিলেন জেনারেল ফজলুর রহমান সাহেব, জি। তো শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই সেদিন ওই জিনিসটাকে ওরা রিভেঞ্জ নিতে নেয়নি, কারণ ওই গভর্নমেন্ট, এবং এবারও যে প্রচণ্ড চাপ আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপরে, কিন্তু সেইভাবে চাপটা শেখ হাসিনাকে তারা দেয়নি, কারণ তারা রিয়েলাইজ করার চেষ্টা করছে যে এটা শেখ হাসিনা তো করতে পারে না, তার করার কথা না, কারা করলো। সেখানে যারা দেখছে যে কোনো কিছুতেই পারা যাচ্ছে। একদম শুরুতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকেই সতর্ক করে দিয়েছেন যে এমন কিছু করবেন না যাতে তার প্রতিক্রিয়া এখানে হয়। হ্যাঁ, সেটা বন্ধু, আপনাকে আমি এটা বলতে পারি এই কারণে যে আপনার সঙ্গে আমার প্রেম আছে, বন্ধুত্ব আছে। মুদির সাহেবের সঙ্গে শেখ হাসিনার সেই সম্পর্ক আছে বলেই এটা বাড়তে দেয়নি, মমতা বাড়তে দেয়নি, যা হয়েছে অল্প কিছুর মধ্যে হয়ে গেছে। তো সেই জন্য হিন্দু বলে সনাতন ধর্মের লোকজনকে আপনি তাড়ি দিয়ে জমি, পুকুর, বাগান দখল করে নেবেন, এটা বাংলার মানুষ, এটা বেশি সংখ্যক মানুষ পছন্দ করছে না। কারণ ব্রিটিশ আমলে এই পাশাপাশি মুসলমান, হিন্দু সব পাশাপাশি বাস করেছে। প্রত্যেকের পরবে তারা নতুন কাপড় পরেছে, ঈদের দিন হিন্দুরা নতুন কাপড় পরে মুসলমান বাড়িতে খেতে এসছে, আবার দশমীর দিন মুসলমানরাও হিন্দুদের বাড়িতে গেছে। তখন কিন্তু দ্বিজাতি তত্ত্বের চলছে ব্রিটিশ আমলে, তখন কিছু হলো না। এই 50 বছর পরে আমাদের 50 বছর বয়স হয়ে গেল, বেড়ে গেল। এই 50 বছরের ভেতরে এই যে কাজটা করা হলো, এটা কত যে নিন্দনীয়, এবং এটার জন্য যে আমাদের যে মান, এই আমার স্যুটের লজ্জা, এটার জন্য মানে আমি যে সভ্য, সেই সভ্যতা আমি সভ্যটা বলতে পারছি না। তো সেজন্য আমি মনে করি
যে এর একটা বিহিত হওয়ার দরকার এবং এর জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করে কোন দল করলো কোন মানুষ করলো সেটা না, নিরপেক্ষভাবে একটা স্পেশাল ট্রাইব্যুনাল সমস্যাটা তো এখানে ঘটনা ঘটবার পরে যখন দল খুঁজতে চাওয়া হয় তখন তো আসলে আসল ঘটনা আর বেরোয় না, আসল প্রকৃত ঘটনা তদন্ত বের হয় করতে না। হবে। আসল আপনি ঘটনা আসল লোক বিএনপি যখন দিয়ে বলবে এটা আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগ বলবে বিএনপি করেছে, আসল লোক দিয়ে এই ঘটনা বের করে এর একটা বিচার হতে হবে। এই বিচার হয় না বলে এই বারবার হয়ে যাচ্ছে। এর একটা প্রতিকার আমি মানে আন্তরিকভাবে চাচ্ছি এবং আমার মনে হয় যে আমরা সবাই প্রতিকার আমরা সবাই চাই, চাচ্ছি। সবাই আমরা প্রতিকার নিঃসন্দেহে। চাই, নিঃসন্দেহে একটা প্রতিকার তো চাচ্ছি। নির্বাচন নিয়ে কিছু বলবেন না আপনি? কোন আগামী নির্বাচন এই যে আগামী কেমন কেমন হবে নির্বাচন? আগামী নির্বাচন তো সংবিধান লিপিবদ্ধ আছেই, সংবিধানে যা বলা আছে সংবিধানকে তো আপনি বাইপাস করতে পারবেন না। সংবিধানকে সংবিধান পরিবর্তন করা যায়, তাই না? পরিবর্তন করা যায়, কিন্তু পরিবর্তন তো আমরা তো পরিবর্তনের পক্ষে না, কিন্তু ওনাদের সংবিধান পরিবর্তন করে 2/3 যে মেজরিটি লাগে তা তো কারণ নাই। ফলে আপনি ওই আশাটা খুব করবেন যে আমরা ছেড়ে দেব। কিন্তু ওই যে উনি মানে আমি জাস্ট একটু আমি জাস্ট একটু পরিষ্কার হতে চাচ্ছি যে উনি যেটি বললেন যে নির্বাচন তো ছিল 30শে ডিসেম্বর, উনি বলছেন যে 29 তারিখ দিবাগত রাত 3টার আগেই নির্বাচন হয়েছে, সেটি তো নিশ্চয়ই সংবিধানে নেই। না, সেটা সংবিধানে নাই। তাহলে উনি এই অভিযোগ আনছেন কিভাবে? উনি ওইরকম বলছেন। আমি বলছি যে রীতিমতো ভোট হয়েছে, আমি ভোটের হাতে আমার কালি লাগানো ছিল। মানে আপনি বলছেন না আপনার বিবেক বলছে? মানে আমি আপনাদের দুজন কি বলছি? আমি বলছি ওকে, সবসময় বিবেক তো প্রিভেল করে না, সেজন্য আমি বলছি আর কি। Sounds তো good. জি, তো এই জন্য জিল্লু ভাই একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এই দেশ মুক্তিযুদ্ধ করে এই দেশ হলো, আমাদেরকে এই হানাহানির ভিতরে যাওয়া চলে না। আমরা তো পাকিস্তানের চেয়ে অনেক দূর এগিয়ে গেছি। আমরা পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছি। আমি যে আপনি নিশ্চয়ই জানেন, আপনারা দুজনেই বোধহয় জানেন না যে মার্কিন প্রেসিডেন্ট আগামী মাসের 9-10 তারিখে ডেমোক্রেসি সামিট করছেন, সামিট ফর ডেমোক্রেসি, যেটি উনি ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছিলেন। আমি গতকালকে একটি লিস্টে দেখেছি এবং লিস্টটা খুব ফাইনাল কিনা ফাইনাল মনে হয়নি আমার কাছে, বাট লিস্টে প্রায় মোটামুটি সব যেসব দেশের নাম আছে তার মধ্যে বাংলাদেশের নাম নেই। বলেন কি? হ্যাঁ, পাকিস্তানের নাম আছে যাদেরকে ইনভাইট করা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের নাম নাই। বাংলাদেশ নেই, টার্কি নেই, মিয়ানমার নেই, হাঙ্গেরি নেই, টার্কি নেই বা অন্য কেউ নেই, আমার দরকার নেই, বাংলাদেশ তো থাকতে হবে। আমি কালকে আমি লিস্টটা কয়েকবার চেক করেছি। বাংলাদেশে মানে আমার দেশ তো আমার নিশ্চয়ই আগ্রহ আছে। অবশ্যই আমি তো ব্যথিত হলাম, বাংলাদেশের নাম থাকবে না। আমরা গণতন্ত্রের করছি আর বাংলাদেশের নাম মানে এখন পর্যন্ত নেই, এখন পর্যন্ত লিস্ট যেটা ফাইনাল করা হয়েছে আমি জানি আবার কবে হবে। সামিটের পরে তো হলে আর লাভ নেই। উনি একটা কাটসি কল করলেন এখানে গিয়ে, তাতে তো লাভ হবে না। আপনাকে সবারই সঙ্গে সবকো সাথ সবকো বিকাশ, এখানে ভুল করলে চলবে না। জি, এখানে ভুল করলে চলবে না। জেনারেল ইব্রাহিম না, এখানে সবকো সাথ সবকো বিকাশ। ছোট্ট করে হ্যাঁ, 1 নম্বর হলো যে মুক্তিযুদ্ধের 50তম বছর, অর্ধ শতাব্দীর উদযাপন চলছে। আপনার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছ থেকে দোয়া চাই, কল্যাণ পার্টিও এটা উদযাপন করতে চায়, কেউ যেন বাধা দেয় না। ডিসেম্বরের 4 তারিখ আমরা 50 বছর উদযাপন করব মুক্তিযুদ্ধের, কারণ দলের চেয়ারম্যান একজন বীর প্রতীক, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো যে ওনার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, তারপরে যৎকিঞ্চিত অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আমরা এই পর্যন্ত বাংলাদেশে এসেছে। তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনী, সেনাবাহিনী দেশ গঠনের কাজে অবদান রেখেছে। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আজ 7ই ডিসেম্বর 1 AM অফ দি 7th of November, আমি মনে রাখছি 7th নভেম্বরে যারা অফিসারগণ শহীদ হয়েছিলেন তাদের প্রতি, এবং যেই ভ্রান্ত একটি পদক্ষেপ নিয়েছিল কিছু বিভ্রান্ত ব্যক্তিরা, সেরূপ যেন আর কোনোদিন না হয় সেটার কামনা করছি। বাংলাদেশ সেনাবাহিনী ও সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি, সেদিন তারা এগিয়ে এসেছিলেন, জনগণকে নিয়ে দেশ শান্তি পেয়েছিল। 21শে নভেম্বর কাছেই আসছে, সশস্ত্র বাহিনী দিবস। করোনার জন্য গত বছর করতে পারেননি, এবছর হবে কি হবে না, নাকি জুম হবে, স্ট্রিমইয়ার্ডে হবে জানি না। তারপরে দেশবাসীর পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক হিসাবে পুনরায় সশস্ত্র বাহিনীকে স্যালিউট অ্যান্ড সালাম এবং শুভেচ্ছা। তাদের নিকট আবেদন থাকে তৃতীয় মাত্রা যেন আপনারা দেখেন, কারণ কিছুটা সত্য বাংলাদেশের মিডিয়াতে এখনও যদি ফুটে ওঠার জায়গা থাকে,
এটা তৃতীয় মাত্রায় আসে। এটা আমি আজকের সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বললাম। আমি একজন সাবেক কর্মকর্তা হিসাবে নির্বাচন নিয়ে আপনি ভাইকে বলেছিলেন যে কিছু বলবেন কিনা ফাইনালি। আমার আবেদন হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের প্রতি মেহরবানি করে এই 2 হাত ব্যবহার বন্ধ করেন, 1 হাত ব্যবহার করেন। আসুন দরজাটা খুলুন। সংবিধানে নাই কথাটা 100% সত্য, কিন্তু 1994-95 সালেও তো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল না, তাহলে সেটা সংবিধানে ঢুকানো হয়েছে। উনার কথার মাধ্যমে উনাকে সম্মান জানিয়ে বলবো আদায় করে নিতে হয়। এখন আগামীতে এই প্রক্রিয়া কেমনে আদায় করব শান্তিপূর্ণ নিয়মে, তার জন্য কিছু বুদ্ধি পরামর্শ উপদেশ ভাই এবং আপনারা সবাই যেন দেন। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি জিল্লুর ভাই। অনেক ধন্যবাদ বাংলাদেশ কল্যাণ পার্টির সকলের পক্ষ থেকে। 7 তারিখে সৈনিকদের যারা শহীদ হয়ে গেলেন বা 7 তারিখে যেসব সৈনিকরা দেশকে রক্ষা করবার জন্য কাজ করলেন তাদের উনি নাম উচ্চারণ করলেন, কিন্তু 3 তারিখে যে জেল হত্যা হলো, যারা এই দেশকে নিয়ে আসলো সেই 4 জন, এই জেল হত্যা এখানে বলতে আমি ভুলে শেষ গেছি করি। সত্য, আমি বাংলাদেশ কল্যাণ পার্টি বিশেষ টক শো আয়োজন করেছি আন্তর্জাতিক জেল হত্যা দিবসে শ্রদ্ধা জানিয়ে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কিন্তু জানিয়েছে। এই মুহূর্তে বলা হয়তো 7 তারিখ সেই এই মুহূর্তে It is just a 7 slip, তারিখ nothing আর else. আপনার 3 তারিখ তেমন দূরত্ব না, but 3 তারিখ কোনো দূরত্ব না। আমিও তো এবং 7 তারিখ 3 তারিখের ওই ঘটনা না ঘটলে 7 তারিখের এই ঘটনা না হতে পারত। মানন ভাই, ইট ইজ দ্য স্লিপ। কল্যাণ পার্টি স্পেশাল টক শো করেছে 3 তারিখে। না আমি চা বলছি না, কিন্তু এখানে আমার খুব বললে ভালো আমার হতো কষ্ট আর কি। লেগেছে, আমার কষ্ট লেগেছে। কষ্টটা দূর করে দেন না, এই যে বললাম slip হয়ে গেছে। 4জন নেতা। তো আমি আশা করব যে ভোটের সময় ভোট হবে 5 বছর পূর্ণ হলে, এবং নির্বাচন কমিশন সম্পর্কে আপনি একটু কথা তুলেছিলেন, আমরা কেউ বলিনি। নির্বাচন কমিশনে একটা জিনিস দেখতে হবে যে সব পার্টির নাম পাঠিয়েছিল প্রেসিডেন্টের আহ্বানে, কিন্তু সেখানে যিনি নির্বাচন কমিশনের চিফ নির্বাচন কমিশনার তিনি কিন্তু আমাদের নমিনি ছিলেন না। আমাদের ওই মহিলা যে মহিলা উনি ছিলেন আমাদের পক্ষের, আর বিএনপির পক্ষের মাহবুব তালুকদার সাহেব ছিলেন। অতএব আমরা উনাকে আনি নাই, উনি উনাদের রাজনৈতিক দলের ভিতর থেকেই উনি হয়ে গেছেন। এটা আপনাদের জোটভুক্ত তরিকত ফেডারেশন ব্যবসায় যেমন সিন্ডিকেট হয় না, টেন্ডার ফেলানোর সময় আমি বললাম তো তরিকত ফেডারেশন, যে তুই লোয়েস্ট আওয়ামী দিবি, লীগ করে নাই কিন্তু। তুই লোয়েস্ট দিবি, আমি সেকেন্ড আওয়ামী লোয়েস্ট লীগ দিব। তো পুরনো দলই না, একটা স্মার্ট রাজনৈতিক দলও, কারণ আওয়ামী লীগ তো যেভাবে প্লে করছে দাদা, দেশবাসী যদি এইটুকুই না বোঝে তাকে বাঙালি কি ভেতর আমরা বাঙালি? মহিলাদেরকে গুরুত্ব দেই, মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসি। যাহা বাংলা গেলে আজকে অনুষ্ঠানের চিন্তা করে শেষ সেটা প্রান্তে ভালো তৃতীয় কথা মাত্রার না, সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায়। দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে আপনি তৃতীয় মাত্রা চ্যানেলে এই পর্ব এবং পুরনো যে কোনো পর্ব আপনি দেখতে পারেন। তৃতীয় মাত্রা চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক এবং প্রফেসর আব্দুল মান্নান, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আলোচনা করবার জন্য। দর্শক, দুজন রাজনৈতিক কথা বলছিলেন এবং দুজনের মানুষ হিসেবে তারা কথা বলেছেন, মাঝে মধ্যে বিবেকও তাদের নাড়া দিয়েছে এবং যে কারণে যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, যেভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলো সেটি ওনারা সমর্থন করেন না, একেবারেই সমর্থন করেন না। এবং এর জন্য দায়ী দেশ যেভাবে চলছে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে তারা দায়ী করেছেন। এবং সেখানটাতেই যে রাজনীতিবিদরা যাদের সঙ্গে জনগণের সম্পর্ক সবচেয়ে বেশি নিবিড়, তাদের চেয়ে অন্য শক্তি যখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় প্রাধান্য পায়, তার জন্যে ওনারা মনে করেন সেটি একটি বড় কারণ বলে চিহ্নিত করেছেন। তবে কথা ঠিক যে বাংলাদেশে রাজনীতিতে, অর্থনীতিতে, উন্নয়নে যে কোনো প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ কমতে কমতে অনেকেই মনে করেন যে শূন্যের কোঠায় নামতে শুরু করেছে। সেটি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের সম্পর্ক ক্রমশ
দূরত্বটা বাড়ছে, সেটি বিরোধী দলের সঙ্গেও, সেটি সরকারি দলের সঙ্গেও। কাজে রাজনীতিটাকে ফিরিয়ে আনতে হবে, রাজনীতিটাকে প্রধান করে তুলতে হবে, তাহলেই আসলে এই সকল সমস্যার সমাধান করা সম্ভব। এবং ওই যে সংবিধানে কি আছে, সংবিধানের চাইতেও সংবিধান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু জনগণের ইচ্ছা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে দেশে সংবিধান ব্যক্তির জন্য, গোষ্ঠীর জন্য, দলের জন্য বারবার পরিবর্তন হয়েছে, সেই দেশে দু একবার জনগণের ইচ্ছায়ও পরিবর্তন হয়েছে। কাজেই জনগণের প্রয়োজনে সেই সংবিধানে হাত দিতে কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হলে ভালো নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এবং দৃশ্যমান ভালো গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।